এই নাও। তুমি তুমি এখানে কি করছো? তাও রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছো কেন? আমি তোমার জন্য বিদেশ থেকে টাকা পাঠাই না? টাকা পাঠানো সত্ত্বেও তুমি এই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছো কেন বলো? তোমার কি মনে হয় যে আমি মনের খুশিতে ভিক্ষা করতে নামছি? হ্যাঁ, মনের খুশিতে মানুষ ঘুরতে যায়, বেড়াইতে যায়, রেস্টুরেন্টে খাইতে যায়, ভিক্ষা করতে নামে না কেউ। আমি কেন ভিক্ষা করতে নামছি জানো তুমি? কারণ হচ্ছে তোমার মা। তুমি যেদিন বিদেশে চলে গেছো তারপর দিন থেকে তোমার মা আমার উপর অত্যাচার শুরু করছে। শুধু আমার উপরে না, তোমার এই যে শিশু তাকেও কিন্তু কম অত্যাচার করে নাই তোমার মা। কি করিনি তোমার সংসারের জন্য? আমি বাবার বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, বাবার বাড়িতে আরাম আয়েশ ত্যাগ করে আমি তোমার বাড়িতে সকাল 6টার সময় উঠে রান্না করতাম, শীতের সকালে কাঁপতে কাঁপতে উঠান ঝাড়ু দিতাম। কেন জানো? শুধুমাত্র আমার সংসারটা টিকিয়ে রাখার জন্য। তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তোমার সাথে সংসার করার জন্য, কিন্তু জানো সুখ সংসার কোনোটাই আমার কপালে নেই। এই যে তুমি যেদিন বিদেশ চলে গেছো তারপর থেকেই তোমার মা আমার উপর অত্যাচার শুরু করছে। দিন নাই রাত নাই, সারাদিন আমাকে দিয়ে কাজ করাইতো। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এমন কোনো কাজ নেই আমাকে দিয়ে করাইতো না। এমনকি বাড়ির কাছের লোক ছিল তাকেও তাড়িয়ে দিয়েছে। রাতে আমার ঘুমে চোখ ভেঙে যেত। কিন্তু তোমার মা কি বলতো জানো? তার মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, পা টিপতে হতো। সারা রাত তোমার মা সেবা করে সকালবেলা আবার রান্না করতে চলে যেতাম। তাতেও আমি কিছু মনে করতাম না, কারণ ওটা আমারই সংসার, সব কাজ আমাকেই করতে হবে। চুপচাপ মেনে নিয়েছিলাম। কিন্তু তোমার মা তাতেও থামেনি। এই যে আমার দুধের শিশু, তাকে খাওয়ার জন্য এক ফোঁটা দুধ দিত না। আমার সন্তান ক্ষুধা পেটে আমার সামনেই কান্নাকাটি করতো। আমি মা হয়ে কিছুই করতে পারলাম না। তারপর আমি ডিসিশন নিয়েছি, না, এভাবে তো সম্ভব না। আমি না খেয়ে থাকতে পারবো, আমি তোমার মায়ের অত্যাচার সহ্য করতে পারবো। কিন্তু আমার এই দুধের শিশু, সে তো কিছু বুঝে না, সে কেন কষ্ট ভোগ করবে? তারপর আমি এক কাপড়ে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। অনেক জায়গায় চাকরির চেষ্টা করেছি, কিন্তু ছোট বাচ্চা থাকার কারণে কেউ আমাকে চাকরি দেয়নি। মানুষের বাসায় কাজও খুঁজেছি, জানো, কেউ আমাকে কাজ দেয়নি। তারপর শেষমেশ রাস্তায় ভিক্ষা করতে নামলাম, শুধুমাত্র আমার এই বাচ্চাটার মুখের দিক তাকে একটু দুধ খাওয়ানোর জন্য। আর তোমার কথা আমি কি বলবো? এই যে তোমার মা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে কথা কি তোমার কানে যায়নি? তুমি কি একটাবার আমাদের খোঁজ নাওনি? আমরা কোথায় আছি, কেমন আছি, ভালো আছি, মন্দ আছি, বেঁচে আছি নাকি মারা গেছি? হ্যাঁ, তুমি কেমন ভাবে? মানলাম আমি তোমার কেউ না, কিন্তু এটা তো তোমারই সন্তান। তুমি কিভাবে পারলে তোমার বাচ্চার খবর না নিয়ে থাকতে? মা এটা তোমার সাথে কিভাবে করতে পারলো? হ্যাঁ, প্রতি মাসে আমি টাকা পাঠাতাম যাতে তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। যখন শুনলাম বাচ্চার অসুখ, তখন আমি মাসে ডাবল টাকা পাঠালাম। তারপরও মা তোমার সাথে এমনটা করতে পারলো? আর যখনই আমি তোমার সাথে কথা বলতে চাই তখন মা কি বলে? তুমি ব্যস্ত, কাজ করো, এটা করো, সেটা করো। কই, মা তো আমাকে তেমন কিছুই বললো না। আর আজ তুমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছো। আমি কষ্ট করি বিদেশ থেকে যাতে তুমি ভালো থাকতে পারো, আমার বাচ্চা ভালো থাকতে পারে, আমার মা ভালো থাকতে পারে। সেই মা কিভাবে পারলো এটা? মার তো উচিত ছিল যাতে তোমার খেয়াল রাখা, আমার বাচ্চার খেয়াল রাখা। মা যেভাবে আমাকে আগলে রাখতো ছোটবেলায়, ঠিক সেভাবেই তো আমার বাচ্চাকে আগলে রাখার কথা ছিল। কিন্তু মা এটা কিভাবে করলো? আমার কষ্ট হয় এই কথা শোনার পরে। কি বলছো তুমি এসব? মা তো আমাকে তোমার সাথে যোগাযোগই করতে দিত না, সারাদিন ফোনটা বন্ধ করে রাখতো যেন আমি তোমাকে ফোন না দিতে পারি। আর শোনো, মার কাছে যখন তোমার কথা জিজ্ঞেস করতাম তখন কি বলতো জানো? তুমি অনেক কষ্টে আছো, আজকে তোমার চাকরি নেই, কাল তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছে, তুমি নাকি টাকা ইনকাম করতে পারছো না। এটা বলে বলে মা আমাকে সারাদিন খোঁটা দিত যে আমাকে বিয়ের পর নাকি তোমার অমঙ্গল হয়েছে, তোমার অধঃপতন হয়েছে। সব মিথ্যে, সব বানানো। মাকে আমি বারবার ফোন দিয়ে বলেছি ওরা কেমন আছে, ভালো আছে। মা তো সব কিছুই ঠিক বলতো, কিন্তু এখন এগুলো আমি তোমার মুখ থেকে কি শুনছি, আমার বিশ্বাস হচ্ছে না। আমি এক মুহূর্ত এখানে দাঁড়াবো না।
যেই বাড়িতে তোমার জায়গা নেই, আমার বাচ্চার জায়গা নেই, সেই বাড়িতে আমি থাকবো না, আমি থাকতে পারি না। হয় মা থাকবে ওই বাড়িতে, নয় আমি, তুমি, আমার বাচ্চা থাকবো। যে কোনো একটা ব্যবস্থা আমরা করবোই আজকে। চলো। না, আমিও বাড়িতে যাব না। যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, আমার বাচ্চার কোনো মূল্য নেই, সে বাড়িতে আমি আর যাব। সেই বাড়িতে যদি সম্মান তোমার না থাকে, তোমার হাত ধরে আমি নিজে বেরিয়ে আসবো ওই বাড়ি থেকে। আমি ওই বাড়িতে আর থাকবো না। কিন্তু যাও, চলো, তুমি এক্ষুনি বাড়ি চলো। যাওয়ার হবে, আজকে একটা বিয়ে হয়ে হবে। মা, কোথায় তুমি? বাজান, তুই আইসিস বাবা, এতদিন পরে এই মায়ের কথা মনে হইলো? সব ঠিক আছে মা, তুমি এটা কিভাবে করতে পারলা? আমার বউকে বাচ্চা সহ বাসা থেকে বের করে দিলা, এটা তুমি কিভাবে পারলা বলো? চুপ থাক, একদম চুপ থাক। তুই কারে বউ বউ করতেছস? ও তোর বউ না, ওইটা একটা পরপুরুষের সাথে মিলামিশা করা একটা ডাইনি। আম্মা, এসব আপনি কি বলছেন? আমগো তুই মায়ের পুতের কথা বিতে একদম কথা বলবি না। তুই জানোস বাবা, তুই যখন বিদেশে গেছস, যাওয়ার পরে ঘরে অন্য পরপুরুষের গলার আওয়াজ পাইছি আমি। পাওয়ার পরে যখন আমি গেছি, ও উল্টা আমার সাথে তর্ক করতেছে, আমার সাথে ঝগড়া করতেছে। আমি কিচ্ছু তোরে জানাই নেই বাবা, কারণ তুই এত দূরে থাকস। আমি যদি এসব কথা বলি, তুই মনে কষ্ট পাবি, কবি আমার মা, আমার মায়ের কাছে আমার বোরে রাইখা আসলাম, অথচ আমার মা আমার বোর নামে আমার কাছে বদনাম করতেছে। তাই আমি তোরে কিছুই বলি নাই বাবা। থামুন মা, থামুন। আপনার একটা আমার বুক কাঁপলো না আমার নামে এতগুলো মিথ্যা অপবাদ দিতে? কি দোষ করেছিলাম আমি? আমি তো শুধু ভালোবেসে আপনার ছেলেকে বিয়ে করেছি। অবশ্যই আমার একটা দোষ ছিল। আমার বাবা গরিব, আমার বাবা আপনার চাহিদা অনুযায়ী যৌতুক দিতে পারিনি। তার জন্য আপনার ছেলে বিদেশে যাওয়ার পর থেকে আপনি আমার উপর অত্যাচার করেছেন। আমি মেনে নিয়েছি আপনি আমার উপর অত্যাচার করেছেন, কিন্তু কিন্তু আপনার অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে বাড়তে পর্যন্ত আমার দুধের শিশুর উপরে গিয়ে ঠেকেছে। মনে পড়ে আমার সেই দিনগুলোর কথা। এক ফোঁটা দুধের জন্য আমি আপনার হাতে পায়ে ধরেছি। আমার বাচ্চাটার জন্য একটু দুধ দেন। এই মিছা কথা কইস না। দেননি, দেননি মা, দেননি। কি করবো আমি? আমি তো মা, আমি তো মা। আমার দুধের শিশুর কান্না আমি সহ্য করতে পারিনি, না পেরে শেষমেশ আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছি। আর সেই আপনি কিনা আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন? না বাবা, বিশ্বাস কর, একটু এগুলি একটু সত্যি না। ওর না করার হাত ধরে বাড়িতে বাইরে গেছে, আমি ওর বাড়ি করি নাই। প্লিজ তুমি আমাকে মাফ করো। আমি এই বাড়িতে বড় অধিকার নিয়ে থাকতে পারবো না। এর থেকে বরং আমি চলে যাই। দাও, তুমি কোথায় যাবে? যদি এই বাড়ি থেকে তুমি বের হও, সাথে আমিও বের হব। মা, তুমি এইটা কেন করলা বলো? আমি প্রতি মাসে তোমাকে টাকা দিতাম না? যখন আমি ওর সাথে কথা বলতে চাইতাম, তখন তুমি বলতো ও ব্যস্ত, আর এখন বলছো অন্য নাগরের সাথেও কথা বলে। সব কিছু আমার কাছে ক্লিয়ার। আমার বউ কোনো অন্যায় করেনি। তোমার বউকে আর বাচ্চাকে বাসা থেকে বের করছি শুধুমাত্র টাকার জন্য। আমি তোমাকে প্রতি মাসে টাকা দেবো, ডাবল টাকা না, তোমাকে 3 গুণ টাকা দেবো। তো তুমি ভালো থেকো। আমার বউ আর বাচ্চা যেদিকে দু চোখ যায় আমরা সেদিকে চলে যাবো। ভালো থাকো, ভালো থেকো তুমি। আমি হচ্ছি পাপড়ির সাবেক বয়ফ্রেন্ড, তাই না পাপড়ি ভাই? সে যে কি যে মজার কথা, কি আর আপনাকে বলবো বলেন। কোথায় যাইনি আমরা, কোন জায়গায় ঘুরিনি, বাংলাদেশের কোনো জায়গা বাদ নাই ভাই যে আমরা দুইজন মিলে যাইনি। প্রথম তো মনে করেন যে আমরা, আর চুপ করো না, আমাকে বলতে দাও না, ভাইয়ের সাথে তো আর সবসময় থাকি না ভাইজান। আমরা মনে করেন যে প্রথমে রিলেশন করছিলাম হচ্ছে রমনা পার্ক আছে না, ওখান থেকে আমাদের রিলেশনটা শুরু। ওখানে দেখা হয়েছিল, তারপরে ওখান থেকে টানা 3 বছর আমরা রিলেশন করেছি। কক্সবাজার গিয়েছি, সাজেক গিয়েছি, এইরকম রাঙামাটি, আরো যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আছে সব জায়গায় আমরা ঘুরছি ভাই। আমরা তো মনে করেন যে এইসব বলা কি খুবই জরুরি? এগুলো বন্ধ করুন না প্লিজ। তুমি রাগ করছো কেন বেবি? আমি এতদিন পর আসছি, তোমাকে মিস করছিলাম, এই কারণে তো আসছি, তাই না? শুনুন, আপনাকে একটা কথা বলি, কারো সংসার কোনোদিন ভাঙতে যাবেন না। যদি পারেন তো জোড়া দিবেন। যে সত্যিকারের ভালোবাসে সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে তার ভালো চাই,
সে কখনোই চায় না যে তার ভালোবাসার মানুষ কষ্টে থাক। তো আপনার আচার আচরণ দেখে তো আমি বুঝতে পারছি যে আপনি ওকে কেমন করে ভালোবাসতেন। আর শোনো, তুমি একদম মন খারাপ করবে না। আমি তাকে সম্পূর্ণরূপে চিনতে পারছি যে কেমন মানুষ ছিল। তুমি তার কাছ থেকে চলে আসছো, খুব ভালো করছো। আপনার ভালোবাসার শক্তি যদি ওরকম থাকতো, সে আপনাকে কখনো ছেড়ে আসতো না। ভাই আমি বুঝতে পারছি আসলে ভুলটা আমারই, কিন্তু পাপড়ি এতদিন পর যেহেতু আসছি, একটু চা পানি খাওয়ালে ভালো হইতো আর কি। কিসের চা পানি? উঠুন ভাই। বেরোন, বেরোন, যান। পাপড়ি যাইতে হবে। বাই বাই বাই। আরে আমি তো আছি, তাই না?